আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও মানত গাছ। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও মানত গাছ। লণ্ঠনটা হাতে নিয়ে একবার ভালো করে চারিদিকে তাকিয়ে দেখল লোকটা। না, কোথাও কেউ নেই। তাকে এই পথে আসতে তার মানে কেউ দেখেনি। বাঁ হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখা জিনিসটা আর একবার চোখের সামনে এনে খুলে দেখল সে। এইবার আর কোথায় যাবে? এইবার আমার সব ইচ্ছে পূরণ হবে। এতদিন ধরে একটু একটু করে যে জ্বালায় আমি জ্বলেছি, সেই জ্বালা এবার। লোকটা আবার পেছনের দিকে তাকালো। গ্রামটা ছেড়ে এসেছে একটু আগেই। গ্রামের বাইরে থেকে এই পথটা সোজা চলে গেছে পাশের গ্রামের দিকে। দুই গ্রামের মাঝে সংযোগস্থল বলতে এই রাস্তাটা। দুপাশে ধানের জমি, সোজা ঢালু হয়ে দুই দিকে নেমেছে। সেই পথ ধরে জমির আলপথ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আর একটা রাস্তা আছে এর মাঝে। এগিয়ে গিয়ে ডান হাতে মাটির ছোট্ট রাস্তাটা নেমেছে নিচের দিকে। সেই পথ ধরে এবার এগিয়ে গেল লোকটা। হ্যারিকেনের আলো যেন চারপাশের অন্ধকারটাকে পরাজিত করতে না পেরে মাঝে মাঝে নিজেকেই গুটিয়ে ফেলছে, আর কালো অন্ধকারটা আরো বেড়ে উঠছে। কত কিছু যে করতে হয়। এই রাতের বেলা আকাশে কালো মেঘ, যদি বৃষ্টি নামে তখন যে পুরোপুরি ভিজে যাব। কিন্তু বাঁ হাতের জিনিসটার দিকে তাকিয়ে তার গোটা শরীর যেন রোমাঞ্চিত হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে একটা দৃশ্য। বড় বড় দুটো লাঠি হাতে দুজন লোক বাড়ির সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠতেই লোকটার চোখ দুটো উজ্জ্বল হয়ে যায়। মাঠের পথ ধরে দ্রুত সামনের দিকে এগোতে এগোতেই প্রথমবার তার গোটা শরীর যেন শিরশির করে ওঠে। একা একা এই পথের আগে কোনোদিনও আসিনি। কেমন একটা লাগছে। ভুল করলাম না তো? শুনেছি এসব করলে নাকি। তারপর নিজের মনের ভাবনাটাকে মাথা নাড়িয়ে উড়িয়ে দেয় আর বাঁ হাতে জিনিসটাকে চেপে ধরে বলে, আমার যা হবে হোক। এত সহজে ওদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ঠিক তখনই তার সামনের পথের শেষের ছোট মতো জঙ্গলের জায়গাটার ভেতর থেকে একটা রক্ত জল করা গর্জনের মতো চিৎকার ভেসে এসে লোকটার পায়ের গতি থামিয়ে দেয়। লোকটা অন্ধের মতো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে দেখতে পায় তার পাশে কালো অন্ধকারের মধ্যে সেই ছোট্ট জঙ্গল মতো জায়গাটার মাথার উপরে একটা কালো ছায়া যেন বাতাসে ভেসে রয়েছে। ওটা কি? একটা কালো ছায়া যেন ওই ঝোপের মাথার উপরে বাতাসের ধোঁয়ার মতো ছড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এত বড় কোনো ছায়া হতে পারে বলে তো। আবার সেই শব্দটা শোনা যায়, গায়ের রক্ত জল করে দেওয়ার মতো। কিন্তু লোকটা ভয় পায় না। থতমত খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার এগোতে থাকে সামনের দিকে। যে কাজের জন্য এসেছে সেটা তাকে করতেই হবে। আজ রাতে এইখানে নিজের কাজ ভালোভাবে করতে পারলে তার প্রতিশোধ সম্পূর্ণ হবে। কালো ছায়াটা যতক্ষণ মাথার উপর রইল ততক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল সেইখানে। ছায়াটা আস্তে আস্তে নেমে যেতে আবার ফিরে গেল রাস্তার শেষের দিকটায়। এখান থেকে ছায়াটা আর দেখা যায় না। বড় বড় কয়েকটা গাছ আর তার ঠিক মাঝামাঝি জায়গায় সেই বড় গাছটা।
হ্যারিকেনের আলোটা তুলতেই গাছটাকে স্পষ্টভাবে দেখতে পেল সে। গাছের গায়ে, ডালে, গুঁড়িতে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে নানা রঙের কাপড়ের টুকরো। বর্ষার জলে, রোদে সবকিছুতে কাপড়গুলো এখানে ওখানে ছিঁড়ে গেছে, পচে গলে কখন যেন নানান অংশ ঝরে পড়েছে এখানে ওখানে। কিন্তু তবুও গাছের ডাল, কাণ্ড কিংবা পাতার সঙ্গে জড়িয়ে রাখা কাপড়ের গিঁট থেকে গেছে এখনো। এইবার ওই গাছের গায়ে একবার কাপড়ের গিঁটটা মারতে পারলে আর আমার কোনো চিন্তা থাকবে না। লোকটার মুখে একটা হাসি ফুটে ওঠে। চারপাশের অন্ধকারের মধ্যে হলদে হ্যারিকেনের আলোতে দাঁতের পাটি যেন ঝকঝক করে ওঠে। লোকটা লক্ষ্য করে না কখন যেন অন্ধকারের মধ্য থেকে একটা কালো ছায়া তার পিছনে এসে দাঁড়িয়েছে। সেই কালো ছায়ার দুটো কালো অন্ধকার গভীর চোখ যেন একভাবে তাকেই লক্ষ্য করে চলেছে। লোকটা এবার আরো এগিয়ে যায়। হ্যারিকেনটা মাটিতে রেখে বাঁ হাতটা খুলতে দেখা যায় সেই হাতে একটা শাড়ির ছিঁড়া অংশ। কাপড়ের টুকরোটাকে ভালো করে লম্বা করে নিয়ে সামনের নেমে আসা একটা ছোট্ট ডালের মধ্যে জড়িয়ে ফেলে সে। তারপর মনে মনে কি যেন একটা বিড়বিড় করে বলে যেই পিছনের দিকে ঘুরেছে অমনি একটা রক্ত জল করা হাসির শব্দ শুনতে পায়। তার পেছনে এসে দাঁড়িয়েছে একটা অদ্ভুত ছায়ামূর্তি। তার মুখটা ভালো করে দেখা যায় না। অন্ধকারের চেয়েও অন্ধকার কালো দুটো চোখ যেন উজ্জ্বল হয়ে তার দিকেই তাকিয়ে দেখছে। কালো কয়লার উপরে আলো ফেললে যেমন চকচক করে ওঠে, ঠিক তেমন। লোকটা চিৎকার করে বলে ওঠে, কে তুই? কে তুই? চলে যা বলছি আমার এখানে। একবার এইখানে এলে আর যে কেউ এখান থেকে ফিরে যেতে পারে না। বিশেষ করে এই অমাবস্যার রাতে এখানে কেউ এলে তাকে যে আমার কাছে আসতে হয়। লোকটা ছিটকে গেল পেছনের দিকে, সরে গিয়ে গাছটা থেকে দৌড়ে অন্য পাশে যেতে গেল, কিন্তু পারল না। কতগুলো লম্বা লিকলিকে কি যেন তার হাত পা জড়িয়ে ধরলো এক মুহূর্তের মধ্যে। লম্বা অথচ শক্ত সুতোর মতো কিছু একটা তার গলাটা জড়িয়ে ধরলো একটু একটু করে। কণ্ঠস্বর রুদ্ধ হতে হতে সে দেখতে পেল সেই কালো ছায়াটা হাঁটতে হাঁটতে তার একদম সামনে এসে দাঁড়িয়েছে। তার শরীরটা শূন্যে ভাসছে। কালো ছায়ার দুটো অন্ধকার চোখের ভেতরে যেন কিছু একটা রয়েছে। তার মুখ বলে কিছু নেই, তবু সে বলছে, যার মনে পাপ আছে সে এখান থেকে যেতে পারবে না, কোনোদিনও না। লিকলিকে সরু জিনিসটা লোকটার গলার উপর ক্রমশ চাপ বাড়াতে শুরু করলো। একসময় লোকটা বুঝতে পারলো তার গলার চামড়া মাংস ভেদ করে সেই সুতোর মতো জিনিসটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তার কণ্ঠনালী লক্ষ্য করে। একটা প্রাণপণ চিৎকার করে বেরিয়ে আসতে চায় তার গলা থেকে, কিন্তু পারল না। তার আগেই কণ্ঠনালীটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সেই সরল সুতোর মতো জিনিসটার টানে। আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে রয়েছে। তোমরা কি বলো, আজকে বৃষ্টি কি হবে? আমার কিন্তু মনে হয় আজকে বৃষ্টি হবে। আকাশের অবস্থা ভালো হলেও পূব আকাশে কিন্তু কালো মেঘ করতে শুরু করেছে। সকালে আসার সময় সেটা দেখিনি, এখন দেখছি। তাছাড়া ঠাকুরমশাই, আপনার বাড়িতে আসবো আর বৃষ্টি হবে না, এইটা কিন্তু কখনো হয়নি। তারানাথ সামান্য হাসল, তারপর বলল, মাঝে মাঝে এমন অনেক কিছু হয় যেগুলো আগে কখনো হয়নি, বুঝলে? কিন্তু তোমরা মিথ্যে বলনি। পূব আকাশের কালো মেঘটা আমি আগেও দেখেছিলাম, আর সেই মেঘটা দেখেই অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গিয়েছিল। বড় আশ্চর্য সেই কথা। তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কারণ আসল ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। একটা গল্প যে জড়িয়ে উঠতে শুরু করেছে তারানাথের কথায়, সেটা বেশ ভালো করে বুঝতে পারছিলাম। আমরা আজ সকালে যখন তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন সত্যি আকাশে রোদের দেখা পেয়েছি। কিশোরী অবাক হয়ে বলেছিল, তারানাথের বাড়ি যাব, তাও আবার রোদের দেখা? এই তো বড় অদ্ভুত ব্যাপার। কিন্তু আমার কেমন যেন খটকা লাগছে, বুঝলে? তুমি সঙ্গে করে ছাতা নিয়ে চলো তো,
কি বলছো এসব? আকাশে খটখটে রোদ, তারপরও তুমি ছাতা নেওয়ার কথা বলছো? মানলাম তারানাথের বাড়িতে গেলে বৃষ্টি হয়, কিন্তু তাই বলে? কিশোরীর সঙ্গে বেশি বাগবিতণ্ডা করা যায় না, তাই একসময় বাধ্য হয়ে ছাতা নিয়ে দুজনে রওনা দিয়েছিলাম। কিন্তু তারানাথের বাড়িতে ঢোকা পর্যন্ত আকাশে মেঘের চিহ্ন মাত্র দেখতে না পেয়ে আমি বলেছিলাম, তোমার ধারণা কিন্তু আজ ভুল হলো। কি গো, বৃষ্টি দূরের কথা, আকাশে তো মেঘের চিহ্ন মাত্রও দেখলাম না। কিন্তু আমার কথায় কিশোরী সামান্য হেসে আকাশের দিকে তাকিয়েছিল, আর সেদিকে তাকাতেই দেখতে পেয়েছিলাম কালো মেঘের দঙ্গল। তোমরা তো আমার কথা বিশ্বাস করতেই পারো না। এমন অনেক কথা তোমাদের আমি বলেছি যেটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আরে আপনি গল্পটা বলুন না, কি একটা বলার কথা ভেবেছিলেন, ওই পূর্ব আকাশের কালো মেঘ দেখে। তোমরা তো বিশ্বাস করো না, কিন্তু তাও শুনতে ভালোবাসো। সে যাই হোক, অবিশ্বাসী মানুষেরাই গল্পের শ্রোতা হয় ভালো। সে কথা বলবো যখন ভেবেছি, তখন সেটাই বলতে শুরু করি, বুঝলে? দাও দেখি, একটা সিগারেট দাও। সিগারেট ধরিয়ে পরপর কয়েকবার ধোঁয়া ছেড়ে তারপর তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করল, যে সময়ের কথা বলছি তখন বর্ষা পেরিয়ে শরৎ আসতে শুরু করেছে। বর্ষার সময় গ্রাম বাংলার পরিবেশে যে আমূল পরিবর্তন হতো তা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। সেই সময় গ্রামের যে পথ খটখটে শুকনো হয়ে শক্ত পাথরের মতো হয়ে যেত, বর্ষাকালে সেই পথ থাকতো 1 হাঁটু জলের তলায়। কিছু কিছু গ্রামে নদী, নালা, খাল, বিল আর গ্রামের পথ সব কিছুই একাকার হয়ে যেত। এই গ্রাম থেকে ওই গ্রামে তখন নৌকো নিয়ে পারাপার করতে হতো। আমাদের গ্রামেই এমন কতবার হয়েছে। কিন্তু এই সবের পরেও বর্ষার জল নেমে শরতে যখন আস্তে আস্তে মাটি নতুন করে জন্ম নিতে শুরু করত, তখন গ্রামের জমিতে দেখা যেত নতুন ধানের ফসল। তখন কিন্তু আবার সবকিছু কেমন যেন বদলে যেত। একটু একটু করে গ্রাম ফিরে পেত তার মানুষজন, আর গ্রামবাসীরা ফিরে পেত নতুন ধরিত্রী মাকে। এক কথায় বলা যায়, বর্ষাকালটা ছিল গ্রাম বাংলার মানুষের জীবনে এক ভয়ানক সময়। তারপরে আর খুব একটা সমস্যা হতো না। গ্রীষ্ম আর বর্ষা, এই দুটো কাল কোনোভাবে কাটিয়ে দিতে পারলে একেবারে বসন্ত পর্যন্ত গ্রামের মানুষেরা সাধারণ জীবনযাপন করতে পারত। তেমনি আজ বর্ষা শেষ আর শরতের শুরু। এমন সময় এক গ্রামের পথ ধরে চলেছি এক সাধুর সঙ্গে। বেশ কিছুদিন ধরে এক শ্মশানের কাছে আশ্রয় নিয়েছিলাম। সাধুর কাছে বেশ কিছু তন্ত্র মন্ত্র শেখা থেকে শুরু করে তাকে সব সাধনায় সাহায্য পর্যন্ত করেছি। আমাকেও সেই সাধু সব সাধনা করতে বলেছিল, কিন্তু কি কারণে যেন সেটা আর করা হয়ে ওঠেনি। গ্রামের পথে হাঁটছি আর মনে মনে ভাবছি, 2 দিন কেটে গেল, কোনো মানুষের দেখা পেলাম না। যেভাবেই হোক আজকের মধ্যে কারোর বাড়িতে একটা আশ্রয় নিতে হবে। 2 দিন ধরে অভুক্ত অবস্থায় পথে চলেছি। পুরোপুরি অভুক্ত যাকে বলে তেমন অবশ্যই নয়। গাছের ফলমূল যা হাতের কাছে পেয়েছি খেয়েছি, নদী ভরা জল খেয়েছি, কিন্তু কোনো এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়ে খানিকটা খাবার না খেলে যেন শরীর আর চলছে না। আজকের দিনটা কোনোভাবে চললেও কালকে আর হাঁটতে পারবো বলে মনে হয় না। এমন সময় গ্রামের পথ ধরে চলতে চলতে দেখি পথের দুপাশে মাঠে চাষিরা কাজ করছে। বুঝতে পারলাম যে গ্রামের কাছাকাছি এসে পড়েছি। এইখানে পথটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। সোজা পথটা এসে মিশেছে সেই 2 রাস্তার সাথে। একটা সরল পথ চলে গেছে ছোট্ট একটা নদীর দিকে। পরে দেখেছিলাম সেটা নদীর একটা বাঁক। আর একটা পথ একটু বড় হয়ে চলে গেছে সোজা গ্রামের দিকে। ডান হাতে গেলে একটা গ্রাম, আর বাঁ হাতে ওই মোটা রাস্তা ধরে গেলে আর একটা গ্রাম।
বেশি দূর যাওয়ার মতো ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না। কাছেই যে গ্রামের পরিধি চোখে পড়ল সেই দিকেই গেলাম। গাছপালা দিয়ে ঘেরা সোজা রাস্তাটা খানিকটা যাওয়ার পর গ্রামের ভেতরে যেন হঠাৎ করে ঢুকে পড়ে, সেই দিকেই গেলাম। চলতে চলতে খানিকটা এসে একটা লোককে চোখে পড়ল। একটা গরুকে মাঠের পাশে গাছের তলায় দড়ি দিয়ে বেঁধে রাখছে। গরুটাও প্রাণপণে সবুজ ঘাস খেয়ে চলেছে। বললাম, শুনছো, এই গ্রামের নাম কি? লোকটা চোখ তুলে আমার দিকে তাকালো, বলল, এই গ্রামের নাম হরিপুর। কিন্তু আপনি কোথা থেকে আসছেন সাধু বাবা? অনেক দূর থেকে আসছি। সেই কথা শুনে সে গরু বেঁধে তাড়াতাড়ি উঠে এলো আমার কাছে। আমায় প্রণাম করে বলল, সাধু বাবা, আমার সঙ্গে চলুন। আমার বাড়িতে দুপুরে দুটো কিছু মুখে দিয়ে বিশ্রাম করে নেবেন, তার আগে কিন্তু আপনাকে ছাড়বো না। সে কথা তখন আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই খুব খিদে পেয়েছে, আর তার কথা শুনে মন ভারী ভালো লাগলো। তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দুটো খেলাম। তার বাড়িতে তার স্ত্রী, 2 ছেলে মেয়ে, বৃদ্ধ মা সবাই রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটা করে পান সেজে দিল তার বউ। পান যদিও আমি খুব একটা খাই না, কিন্তু খেলাম। পান খেতে খেতে পানের রস পিক করে বাড়ির দাওয়ার পাশে উঠে ফেলে দিয়ে বলল, আমাদের গ্রামে বাইরের লোক চট করে আসে না, বুঝলেন তো। আসলে গ্রামের পথটাই তো এমন। একে তো এই দুটো গ্রাম পাশাপাশি, অন্যান্য গ্রাম থেকে অনেক দূরে। নদী পার হয়ে অনেকে আসে, কিন্তু বাইরের লোক এদিকে চট করে তেমন আসে না। ওই পথে কেউ এলে সে সোজা পাশের গ্রামে চলে যায়। আমাদের গ্রামটা একটু নিচু তো, নদীর জল উঠে এইবারে যা অবস্থা হয়েছিল না। সেটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ মাটি সামান্য ভেজা ভেজা বলে মনে হয়েছিল। তাছাড়া বন্যার সময় গাছপালা যেভাবে ভেঙে পড়ে এমন একটা ছাপ থেকে গিয়েছিল। আস্তে আস্তে করে বন্যার প্রকোপ থেকে গ্রামটা জেগে উঠেছিল। বললাম, হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। কিন্তু তোমাদের গ্রামটা বড় অদ্ভুত জায়গায়। একে ছোট গ্রাম, তার উপরে এমন ঢালু জমি নেমেছে এইদিকে। ঠিকই বলেছ, চট করে কেউ এদিকে আসতে চায় না ওই কারণে। আচ্ছা, এই গ্রামে আসার পর ওই গ্রামের দিকে একটা রাস্তা গেছে। আরেকটা রাস্তা দেখতে পেলাম একটু আগেই। ওটা নেমেছে মাঠ থেকে ভেতরের দিকে। সেখানে একটা গাছ ঘেরা। ওই জায়গাটায় কি আছে? অবাক হয়ে দেখলাম আমার কথা শুনে বিষ্ণু, তার বউ এবং তার বৃদ্ধ মা সকলের মুখে একটা কালো ছায়া নামল। ছেলে মেয়েদের ওরা ঘরে পাঠিয়ে দিল। বিষ্ণুর বৃদ্ধ মাও ঘরে চলে গেল। বিষ্ণুর বউ একটু দূরে দরজার কাছে মুখে ঘোমটা দিয়ে বসে আছে, আর আমরা দাওয়ার কাছে। বিষ্ণুর বউ বলল, ও জায়গা ভালো নয় ঠাকুরমশাই। আমাদের গ্রামের আশেপাশের সব থেকে খারাপ জায়গা হলো ওই জায়গা। আপনি জানেন না, ওখানে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো মানত গাছ। ওই গাছের কাছে একবার মানত করলে আর কি করছো? আরে ঠাকুর মশাই ওইভাবে কোনো কিছু বুঝতে পারবেন না। তুমি এক কাজ করো, ছেলে মেয়েদেরকে নিয়ে শুয়ে পড়ো, দুপুরবেলা একটু ঘুমিয়ে নাও। সারাদিনে তো খাটাখাটনি করো তো, আর তোমার শরীরটাও তো ভালো নেই। শোনো, আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে না কোনো লাভ নেই বলে দিলুম। যেটা সত্যি সেটা তো সত্যি, আমি সব জানি। ঠাকুর মশাইকে আমি সব কথাই বলেছি, তুমি চিন্তা করছো কেন? আরে ঠাকুর মশাই যখন আমাদের বাড়িতে এসেছেন, ঈশ্বর যখন মুখ তুলে চেয়েছেন, তখন আমাদের কোনো ক্ষতি হবে না। বিষ্ণুর বউ হঠাৎ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে মুখ চেপে ধরে ঘরে চলে গেল। কিছুক্ষণ বিষ্ণু চুপ করে বসে রইল, তারপর বলল, চলুন ঠাকুর মশাই, ওটা যখন দেখেইছেন তখন জায়গাটা আপনাকে একবার দেখিয়ে নিয়ে আসি আমি। দিনের বেলায় ওখানে কোনো চিন্তা নেই, চলুন আমার সঙ্গে। আমারও কৌতূহল হয়েছিল, হঠাৎ করে বিষ্ণুর বউ কেঁদে ফেলল কেন? তাছাড়া কি এমন কথা সে বলতে চাইছিল যেটা বিষ্ণু আমায় বলতে দিল না? আর ওই কালো ছায়াটা, হঠাৎ জায়গাটার কথা শুনে ওদের মুখে কালো ছায়া পড়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।
আমি বিষ্ণুর সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম সেইখানে। এখানে জায়গাটার কিছুটা বর্ণনা দেওয়া দরকার, না হলে তোমরা বুঝতে পারবে না। তারানাথ কথাটা বলে একবার আমাদের দিকে তাকালো। আমি আর কিশোরী কৌতূহলী হয়ে শুনে চলেছি। আমি যেদিক থেকে এসেছি সেইখান থেকে সোজা রাস্তাটা এসে চলে গেছে সেই নদীর পাড়ের দিকে, আর তার মাঝ বরাবর একটা রাস্তা যেন এই পথটাকে কেটে চলে গেছে ডান দিকে। আর বাঁ দিকে অর্থাৎ পূর্ব পশ্চিমের পথটা হলো যে পথে আমি এই হরিপুর গ্রামে ঢুকেছি সেইটা। কিন্তু 3 রাস্তার কথা বলেছিলাম, কারণ হরিপুর গ্রামে যাওয়ার পথটা ঢালু হয়ে নিচের দিকে নেমেছে। অর্থাৎ দূর থেকে দেখলে 3 রাস্তার মোড় বলেই মনে হবে এই উত্তর দক্ষিণের পথটা একটা সোজা আর একটা ওই বাঁ হাতে চলে গেছে। সে বাঁ হাতের পথে একটু এগিয়ে গেলে দুপাশে ঢালু হয়ে ধানের জমি সেই দিকে সরু আলপথ নেমে গেছে। সেই আলপথের মধ্যেই একটা পথ দূর থেকে দেখা যায়, অর্থাৎ সেই পথে মানুষের যাতায়াত হয়। এই আলপথটা গিয়ে ঢুকেছে একটা জায়গায়, চারপাশের ধানের জমি আর তার মাঝখানে খানিকটা জায়গা বড় বড় কয়েকটা গাছ দিয়ে ঘেরা। যেন মনে হয় বড় বড় গাছগুলো নিজেদের ডাল পাতা ছড়িয়ে সেখানে কিছু একটা লুকিয়ে রেখেছে। তাই ব্যাপারটা দেখে একটু কৌতূহল হয়েছিল। এখন বিষ্ণুর সঙ্গে পথে হাঁটতে হাঁটতে সেই দিকেই চললাম, আর বিষ্ণু পথে চলতে চলতেই বলতে লাগলো সেই জায়গাটার কথা। আমাদের গ্রামটা যে খুব একটা বড় নয় তা আপনি আগেই দেখেছেন। তবে ওই পথ দিয়ে সোজা চলে গেলে আরেকটা গ্রাম পড়বে, সেই গ্রামের নাম মোহনপুর। সেই গ্রাম কিন্তু বেশ বড়। আপনি যে জায়গার কথা বলছিলেন সেখানে আগে ধানের জমি ছিল, কিন্তু ধানের জমির মাঝামাঝি একটা জায়গায় ছিল একটা বড় গাছ। সেই গাছটাকে অনেকে কাটার চেষ্টা করেছিল, কিন্তু নানা কারণে কেউ সেটাকে কাটতে পারেনি। তারপরে ধীরে ধীরে প্রায় 10 বছরের মধ্যে ওরা আশেপাশের ধানের জমিগুলোকে খেতে শুরু করে। সবাই বাঁশের বেড়া দিয়ে জায়গাটাকে ঘিরে রেখেছিল, যাতে ওই জমির মরক আশেপাশের ধানের জমি পর্যন্ত পৌঁছাতে না পারে। কিন্তু আশ্চর্যভাবে খানিকটা জায়গা পর্যন্ত সেই জমির মরক এমনভাবে ছড়িয়ে পড়ে যে সে গোটা জায়গাটা শুকনো খটখটে হয়ে যায়। অথচ তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই একটা মাত্র গাছ, যেটা ঠিক কি গাছ ঠাকুরমশাই আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। গাছে কোনো ফল হয় না, কোনো ফুল হয় না, লম্বায় খুব বেশি বড়ও নয়, মাঝারি আকারের একটা বট গাছের মতো। সেই গাছের গা থেকে লম্বা লম্বা লতানো ডাল জড়িয়ে রয়েছে, আর সেই ডালের মধ্যে ছড়িয়ে রয়েছে গোলাকার সবুজ পাতা। তার পাতার রং এখন আর সবুজ নেই, হলুদ হয়ে গেছে। অনেকদিন আগে গাছটা মারা পড়েছে, কিন্তু সেই গাছটা এখনো এমনভাবেই দাঁড়িয়ে আছে। কিন্তু আশেপাশের গাছগুলো? যে কথা আপনাকে বললাম তা কম করে 50-60 বছর আগের কথা তো হবেই। তারপর থেকে আশেপাশের গাছগুলো একটু একটু করে নিজের থেকেই বড় হতে শুরু করেছে। অথচ একটা কথা ভেবে দেখুন, খটখটে জমিতে ধানের বীজ এমনকি ঘাস পর্যন্ত যেখানে ওঠেনি সেখানে ওই গাছগুলো উঠেছে। মোট 7টা গাছ আছে চারপাশে, আর সেই গাছের ঠিক মাঝখানে ওই ছোট মাঝারি আকারের অদ্ভুত গাছটা রয়েছে। কিন্তু এখন ওখানে গেলে গাছের গায়ে একটা জিনিস দেখতে পাবেন, চলুন দেখাচ্ছি। কিন্তু এমন অদ্ভুতভাবে যে গাছগুলো গড়ে উঠল, গ্রামের লোকেরা এই ব্যাপারে কোনো কিছু করেনি? বিষ্ণু সামান্য হাসে, তারপর বলল, আগেই তো বললাম এইদিকে লোকজন খুব একটা আসতে দেখিনি। নদী পেরিয়ে যারা আসে তারা কোনো কাজেই আসে, আবার ফিরে যায়। আপনার মতো মাঝে মধ্যে 2-1 এই পথে এসে পড়ে যারা ভব ঘুরে। তারাই এই হরিপুর আর মোহনপুর গ্রামের লোকের কাছে এখানে আসে, তবে একটা বিশেষ সময়ে, একটা বিশেষ কাজে। কথাটা বলতে বলতে বিষ্ণুর মুখে আবার সেই আগের মতো কালো ছায়াটা নেমে এলো। বললাম, কিছু একটা ব্যাপার তো আছেই বিষ্ণু, যে কথাটা তুমি আমায় বলছো না।
বিষ্ণু মুখে কিছু না বলে হাতের ইশারা করল। আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গাটায় এসে পড়লাম। কিন্তু এমন খটখটে জায়গাতে হঠাৎ করে 7-7টা গাছ গজিয়ে উঠল কি করে? তোমাদের তো আগেই বলেছি, যে ঘটনা ওখানে ঘটেছিল তা আমি ঠিক তেমনভাবেই তোমাদের বলবো। অনেক চেষ্টা করেও তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। এমনকি এত বছর পরে আজ পর্যন্ত ওই হরিপুর গ্রামের সেই অদ্ভুত অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। বিষ্ণুর সঙ্গে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, দেখলাম একসময় বাঁশের বেড়া দিয়ে 4-5টা ঘেরা থাকলেও এখন বাঁশের বেড়াটা ভেঙে পড়েছে। ভেতরে ঢোকা যায়। নামে 7টা গাছ হলেও সেই গাছগুলো কিন্তু বেশ বড়। দূর থেকে দেখা যায়নি, বড় অদ্ভুত দেখতে। তাদের মাথায় এত ঝাঁকড়া ঝাঁকড়া ডাল আর পাতা যে হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। 7টা গাছই যেন অদ্ভুতভাবে উপর দিক থেকে সূর্যের আলোটাকে আড়াল করে রেখেছে। আর ঠিক তাদের মাঝামাঝি জায়গায় ওই বড় গাছগুলোর থেকে মাঝারি উচ্চতায় একটা গাছ রয়েছে। কিন্তু গাছের গায়ে এগুলো কি ঝুলছে? অবাক হয়ে আমি তাকিয়ে রয়েছি। বিষ্ণু আস্তে আস্তে বলছে, এই যে এখানে যতগুলো কাপড়ের টুকরো আপনি ঝুলতে দেখছেন না ঠাকুরমশাই, অতগুলো মানুষ আমাদের হরিপুর আর মোহনপুর গ্রামে মরেছে। তাছাড়া কত মানুষ যে উধাও হয়ে গেছে তার তো কোনো ইয়ত্তা নেই। সবাই জানে যে এইখানকার জমি আর এই গাছের এই সব কিছু হয়েছে, এইগুলোর জন্যই হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে তাকিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। এখানকার মাটিটা সত্যি অন্যরকম। এতক্ষণ আমরা আল পেরিয়ে এসেছি, কিন্তু বাঁশের বেড়ার পাশের মাটি কেমন যেন রুক্ষ। এই মাটিতে গাছ যে কি করে জন্মালো সে কথা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। গাছের গায়ে এখানে ওখানে ডালে পাতায় কাণ্ডে গুঁড়িতে জড়িয়ে রয়েছে নানা রঙের টুকরো টুকরো কাপড়। কাপড় দিয়ে কেউ যেন শক্ত করে গিঁট বেঁধেছে। আমি অবাক হয়ে বললাম, এগুলো কি? গাছের গায়ে এত কাপড় বাঁধা কেন? এ হলো মানত গাছ। কিন্তু এইখানে ভালো কিছু মানত করা যায় না ঠাকুরমশাই। এই গাছের গায়ে কারুর পরনের কাপড়ের কোনো একটা অংশ বেঁধে দিয়ে মানত করলে 1 মাসের মধ্যে তার মৃত্যু হয়। 1 অমাবস্যার রাতে এখানে কাপড় বাঁধতে হয়, পরের অমাবস্যাতেই তার মৃত্যু হয়। শুধু এইভাবেই নয়, 2 গ্রাম থেকে অনেক মানুষ হঠাৎ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে। গ্রামের লোকেরা মনে করে তার পেছনেও রয়েছে এই রাক্ষসে মানব গাছের হাত। গাছের দিকে তাকাতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। মনে হলো গাছের চারপাশে নেমে এসেছে একটা অদ্ভুত অন্ধকার। এই দিনের বেলা খটখটে রোদের আলোতেও সেই অন্ধকারটা ভেদ করে তার পেছনে কিছু দেখতে পেলাম না। যেন মনে হলো গাছের পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। সে আমাদের দিকে তাকিয়ে দেখছে, আমাদের এখান থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা চলে গেলেই সে বাইরে বেরিয়ে আসবে। গাছের আরেকটু কাছে এগিয়ে গিয়ে বিষ্ণুকে বললাম, কিন্তু এই গাছের গায়ে কাপড় বাঁধলেই যে কারোর মৃত্যু হয়, সে কথা তোমরা জানলে কি করে? আমাদের 2 গ্রামের অনেক প্রাচীন বিশ্বাস। কারো শত্রুকে মারতে গেলে এখানে কাউকে খুন জখম এসব করতে হয় না। এই গাছের ডালে কাপড় বেঁধে দিলেই তাকে মারা যায়। তাহলে ধরা পড়ার ভয় নেই। কে কাজটা করছে সে কথাও জানা যায় না। এই জন্যই তো আমাদের 2 গ্রাম এখন ছোট হয়ে আসছে। ধীরে ধীরে এখানকার লোকেরা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। তাছাড়া আমাদের গ্রামে এখন ভোট ঝামেলা কম। কারণ ঝামেলা হলেই তো একটাই উপায় রয়েছে, সর্বনাশ। কোনো কিছু হলেই কাপড় ওই গাছের গায়ে বেঁধে দিয়ে মানত করলে সে মারা পড়বে। এসব আবার হয় নাকি? তোমাদের বিশ্বাস করতে বলবো না, কিন্তু এটাও বলবো না যে সবকিছু আমি নিজেও বিশ্বাস করেছিলাম। কিন্তু এরপরেও অদ্ভুত কিছু দেখেছিলাম, তবে ব্যাখ্যা খুঁজে পাইনি। আমি বিষ্ণুর কাছে যা শুনেছিলাম হুবহু তা তোমাদের বলছি।
তবে ওই গাছ আর জমির আশেপাশে যে কিছু একটা আছে তা কিন্তু আমি অনুভব করতে পেরেছিলাম। তোমরা ওখানে থাকলে তোমরাও বুঝতে পারতে। রুক্ষ শুকনো খটখটে জমির ওপর দাঁড়িয়ে থাকা একটা শুকিয়ে আসা হলদে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকা অদ্ভুত দর্শন গাছের গায়ে নানা রঙের কাপড় ঝুলছে। যেন মনে হলো এগুলো কাপড় নয়। এক মুহূর্তের জন্য মনে হলো গাছের গায়ে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ঝুলছে কতগুলো মৃতদেহ। এই কাপড়ে তাদের গলাটা বাঁধা রয়েছে, আর তারা সকলে একসাথে সমস্বরে চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করছে। আমি কিন্তু বসে রইলাম না, বিষ্ণুর সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফেরার পথে বিষ্ণুকে বললাম, কিন্তু তোমার বউ যেন অন্য কিছু একটা বলতে চাইছিল। বিষ্ণু আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ফ্যাকাশে মুখে বলল, কেউ বোধহয় আমার বউয়ের নামেও মানত করেছে। অমাবস্যা তো সপ্তাহ 3 আগে হয়ে গেছে। তারপর থেকে রাতের বেলাও কিরকম অদ্ভুতভাবে ভয় পেতে শুরু করেছে। বিষ্ণুর কথা শুনে আমি চমকে উঠলাম। তার চোখের মধ্যে যে ভয়টা ছড়িয়ে পড়েছে সেটা অনুভব করতে পারলাম। সেই মুহূর্তে এত কিছু বলার পরেই এমন একটা কথা যখন বিষ্ণু বলেছে, তখন সে মিথ্যে বলছে না। ওই গাছের নিশ্চয়ই কোনো একটা ক্ষমতা আছে। তাছাড়া দিনের বেলাতেও অশুভ শক্তির উপস্থিতি তো আমি নিজেই অনুভব করেছি। আমি বললাম, তুমি চিন্তা করো না বিষ্ণু, আমি এখানে আছি। তোমার বউয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু আরো কিছু কথা জানা দরকার। এখন চলো, বিকেল হয়ে আসছে, তোমাদের গ্রামটা খানিকটা দেখে আসি। তারপর আজ রাতে তোমার বউয়ের সঙ্গে কথা বলবো। বিষ্ণুর 2 চোখে জল দেখা গেল। সে হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করল। তারপর আমরা হরিপুরের আশপাশটা ঘুরে ঘুরে দেখলাম। ছোট গ্রাম হলেও বড়সড় মাঠ, পুরনো বটগাছ, একটা ছোট মা কালীর মন্দির, অনেক কিছুই রয়েছে। তবে গ্রামের জনসংখ্যা হাতে গোনা 30 থেকে 35 জনের বেশি হবে না। আর সেই দিন রাতেই বিষ্ণুর বউয়ের কাছে শুনতে পেলাম এক অদ্ভুত কথা। রাতের বেলা খাওয়া দাওয়া করে বিষ্ণুর মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে বিষ্ণুর বউ এসে বসল পাশের ঘরে। সেখানে আমি আর বিষ্ণু আগেই বসেছিলাম। গ্রামে ঘুরে বিষ্ণু একটু তামাকের ব্যবস্থা করেছিল। ঘুরে এসে তামাক টানতে টানতে আমরা কথা বলছিলাম। বিষ্ণুর বউ যখন এসে বসল, তখন বললাম, কি হয়েছে আমায় খুলে বলো তোমা। বিষ্ণু বলেছিল ওই মানত গাছের কথা, কিন্তু ওইভাবে তো কোনো কিছু বোঝা যায় না যে তোমার কি হয়েছে। বিষ্ণুর বউ একবার ইতস্তত করল। ঘরের দরজাটা বন্ধ, জানলাটার পাল্লা সামান্য খোলা। ঠান্ডা হাওয়া যেখান থেকে ভেতরে এসে ঢুকছে সেটা বেশ ভালো লাগছিল। শেষ রাত্রির বেলায় ঠান্ডা দিলে বোঝা যায় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। হুঁকোতে আমি একটা লম্বা টান দিলাম। বিষ্ণুর বউ বলল, আমি প্রথম ব্যাপারটা কিছুই বুঝতে পারিনি ঠাকুরমশাই। হঠাৎ করেই একদিন রাতের বেলা আমি প্রথম ব্যাপারটা দেখতে পেলাম। আপনি তো আগেই দেখেছেন, রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে হয় আমাকে। ছেলে মেয়ে তো মায়ের সঙ্গেই ঘুমায় ওই ঘরে, আমি আর উনি এই ঘরেই শুই। রাতের বেলা যখন উঠলাম তখন দেখলাম চারপাশটায় অন্ধকার ঘুটঘুট করছে। হারিকেনটা নিয়ে বেরোতে আমার একটা ভয় হলো। তখন ওরকম ভয় লাগতেই আমি ওনাকে একবার ডাকবো বলে ভাবলাম। আর তারপরেই আমার হঠাৎ করে মনে হলো, সারাদিন মাঠের কাজ করেছে, গরু চড়িয়ে সে তো ক্লান্ত, ওনাকে আবার ডাকবো, শুধু শুধু ওনার ঘুম ভাঙাবো। তাই হারিকেনটা হাতে নিয়ে বারান্দা পেরিয়ে আমি উঠোনের কাছে নেমে এলাম। তারপর বাড়ির পিছনের দিকে গেলাম আর ভাবলাম তারপর ফিরে আসব। এমন সময় দেখি পথের ঠিক মাঝখানে একখানা গাছ দাঁড়িয়ে আছে। খুব বেশি বড় গাছ নয়, ওই
মানুষের থেকে একটু বড় হবে। মাথায় ডাল পাতা কিছুই নেই, শুধু গাছের গুঁড়িটাই যেন আমি দেখতে পাচ্ছি। আর আমার মনে হলো জানেন, সেই গাছের গুঁড়িটার ভেতর থেকে কে যেন অদ্ভুতভাবে হাসছে ঠাকুরমশাই। আমি তো ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনেই বোধহয় ঘরের ভেতরে সবার ঘুম ভেঙে গিয়েছিল। আমি চিৎকার করে দুহাতে মুখ ঢেকে মাটির ওপরেই বসে পড়ি। কতক্ষণ যে ওইভাবে চিৎকার করেছিলাম আমার আর মনেই নেই। হঠাৎই গায়ের ওপর একটা হাত অনুভব করে চোখ খুলতেই দেখতে পেলাম বিষ্ণুর বউ আর কথা বলতে পারল না। ঘুমটায় মুখ ঢাকা ছিল বলে ভালো করে দেখতে পেলাম না, তবে মনে হলো সে ভয়ে তখনও থরথর করে কাঁপছে। বিষ্ণু বলল, আমার মনে হয় কিছু একটা হবে। চিৎকার শুনে আমি ছুটে গেলাম বাড়ির পিছনে। দেখি হেরিকেনটা মাটির উপরে পড়ে আছে, তখনও জ্বলছে, আর দু হাতে ও মুখ ঢেকে মাটিতে বসে আছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তারপর ওর গায়ে হাত রাখতে জ্ঞান হারিয়ে মাটির উপর লুটিয়ে পড়ল। কিন্তু একটা গাছের গুঁড়ি ছাড়া আর কিছু দেখতে পাওনি তুমি? যে হাসছিল তাকে দেখোনি? না ঠাকুর মশাই, কি করে দেখব বলুন? চারপাশটা তো অন্ধকার ছিল, আর ওই গাছের গুঁড়িটাও আমি ভালো করে দেখতে পাইনি। তবে গাছের গুঁড়িটার ওপর যে কেউ একটা বসেছিল সেটা আমার মনে হয়েছিল। বড় অদ্ভুত ব্যাপার, গাছের গুঁড়িটা সম্পূর্ণ নয়, মানে গাছ কেটে ফেলার পর শিকড় থেকে এক মানুষ সমান উঁচু গাছের গুঁড়ি যদি কেউ রেখে দেয় তাহলে যেমন হবে মানে ঠিক তেমনটাই। আর তার উপরে বসে কেউ একজন এমন ভাবে হাসছিল, আমি ভালোই বুঝতে পেরেছিলাম। অন্ধকার ছিল ঠিকই, কিন্তু আমি ব্যাপারটা দেখেছিলাম। পরে ভেবে ভেবে কথাটা আমার মনে হয়েছে। তারপরে আর কিছু হয়েছে? ই যে বলেন না ঠাকুর মশাই, সেই তো প্রথম শুরু। তারপরে গরুর গাড়িতে করে আমরা একবার রাতের বেলা পাশের গ্রাম থেকে ফিরছিলাম। মোহনপুরের আমার এক চেনা আত্মীয়ের বাড়ি আছে, সেখানে পুজো উপলক্ষে আমরা গিয়েছিলাম। ওখান থেকে এখান তো বেশি দূরে নয়। তখন বৃষ্টির সময়, তাই হেঁটে না ফিরে গরুর গাড়ির ব্যবস্থা করে দিল। গরুর গাড়িতে করে ফিরে আসব। আমি গরুর গাড়িতে গরুর চালক আর ও মিলে ফিরছি। ছেলে মেয়েদের নিয়ে যায়নি, আকাশের অবস্থা ভালো ছিল না, সঙ্গে আমাদের তেমন কিছুই নেই। তবে আসার সময় ওই আমার আত্মীয় সঙ্গে দুটো বড় বড় রুই মাছ দিয়ে দিল। আর তাদের নিজের বাড়ির পুকুর আছে, তো বাড়ির পুজো উপলক্ষে লোকজন খাওয়ানো হয়েছে, মাছের আসর বসেছে, সেখান থেকে দুটো মাছ সে আমার জন্য তুলে রেখেছিল। মাছ পেয়ে তো আমি বড় খুশি হয়েছিলাম। বাড়ি ফিরে পরদিন সকালেই আমার ছেলে মেয়েদের মাছ খাওয়াবো। আহা, আসলে অভাবের সংসার তো ঠাকুর মশাই, মাছ আমাদের সহজে জোটে না। আর তাছাড়া মাছ আনতে গেলে নদীর ওপারে হাটে যেতে হয়, সে অনেক ঝামেলা চক্কির ব্যাপার। মাঝিরা মাঝে মাঝে মাছ ধরলে তাদের কাছ থেকে অল্প পয়সায় দু একটা পাওয়া যায়, কিন্তু নদীর ধারে আর কে যাবে বলুন? আস্তে আস্তে আমরা তখন অনেকটাই পথ চলে এসেছি। হঠাৎই এমন সময় একটা ব্যাপার ঘটল। আমি বলছি ঠাকুরমশাই, আমাদের নিয়ে আসতে আসতে পথের মাঝখানে গরুর গাড়ির গাড়োয়ান গাড়ি থামিয়ে দিল। তারপরে বলল, আশ্চর্য ব্যাপার, পথের মাঝখানে একটা গাছ এলো কি করে? আমরা কি তাহলে পথ ভুল করে ফেললাম? এত পথ ভুল হবার তো কথা নয়। যতই বৃষ্টি হোক, অন্ধকার থাকুক, হ্যারিকেনের অল্প আলোতে সোজা পথ ভুল হবে কি করে? কি হলো? আরে হঠাৎ করে গাড়ি থামিয়ে দিলে কেন? বাবু দেখেন না, পথের মাঝখানে হঠাৎ করে কোত্থেকে যেন একটা গাছ এসে পড়েছে। এই গাছ পেরিয়ে গরুর গাড়ি নিয়ে যাব কি করে?
এতটুকু রাস্তা পাশ দিয়ে যেতে গেলে তো গরুর গাড়ি নিয়ে হুড়মুড় করে পাশের জমিতে গিয়ে পড়বো। অবাক কাণ্ড, যাওয়ার সময় পথের মাঝখানে তো কোনো গাছ ছিল না, তাহলে এখন হঠাৎ করে ও বাবা গো, ওটা কি? বউ চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের গরুর গাড়ির ছইয়ের চালের উপরে কি যেন একটা এসে পড়েছে বলে মনে হলো। গাড়োয়ান ভয়ে আতঙ্কে গাড়ি থেকে ততক্ষণে লাফিয়ে নেমে পড়েছে। গরুগুলো দুটো পা সামনের দিকে তুলে পরিত্রাহী চিৎকার করতে শুরু করেছে, কারণ গাছের মতো সেই অদ্ভুত অবয়বটা যেন জীবন্ত হয়ে একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তার সঙ্গে তার ডাল পাতাগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করেছে। ছইয়ের উপর যেটা এসে পড়েছিল সেটা ততক্ষণে ছইয়ের উপর থেকে মুখ বাড়িয়েছে পিছনের দিক থেকে। আমার বউ তো তাকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে একটু সরে আসতে গিয়ে আমার গায়ের উপর হুড়মুড় করে পড়েছে। আমি সামনের দিকে তাকিয়ে দেখি সেই ছইয়ের উপরের দিক থেকে একটা মাথা উল্টো হয়ে ঝুঁকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই অন্ধকারের মধ্যেও তার কালো চকচকে উজ্জ্বল চোখ দুটো আমার নজর কাড়ল। কি করব বুঝতে পারছিলাম না। এই সময় কি করা উচিত? গাড়িটা সামনে এগোতে পারছে না, পিছনের দিকে ভয়ঙ্কর অবস্থা। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল গাড়ির ছইয়ের ভিতরে মশাল আছে, পথে যদি প্রয়োজন হয় তাই সেই আত্মীয় মশাল দিয়ে দিয়েছিল। দেশলাই কাঠি জ্বালিয়ে মশালটা জ্বালাতেই একটা তীব্র গর্জন শুনতে পেলাম বাইরের দিক থেকে। ছইয়ের উপর তখন হুলুস্থুল কাণ্ড, সে যেন লাফাতে লাফাতে ভেঙে ফেলার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠলাম, খবরদার খবরদার, না হলে কিন্তু আমি কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেব। কথাটা বলতে বলতে ঝাঁপিয়ে পড়েছি বাইরে, আর ঠিক তখন নিচে দৃশ্যটা দেখতে পেলাম, তাতে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। গোটা গরুর গাড়ির চারপাশে একটা কালো ধোঁয়ার মতো ছায়া যেন কুণ্ডলি পাকিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে। কালো মেঘ যেমন একসাথে এক জায়গায় এসে জড়ো হয়, ঠিক তেমনই মেঘের মতো কালো ধোঁয়াটা গাড়ির উপরে জড়ো হয়েছে। তারপর বুঝতে পারলাম গাড়ির ওপরে নয়, গাড়ির সামনে যে গাছটা এসে দাঁড়িয়েছে সেই গাছের উপরে জড়ো হয়েছে। তার উপর থেকে সেই মানুষের মতো মূর্তিটা এক লাফে গাছের উপরে গিয়ে পড়ল। গাছটাকে এই প্রথমবার আমি স্পষ্টভাবে দেখতে পেলাম। ঠিক মাথার উপরে দুটো লম্বা ডালের উপর পা রেখে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে কেউ একজন। এরপরেই খিলখিল করে হেসে সে বলল, আর বেশি দিন নেই, চিন্তা করিস না। অমাবস্যার রাত পর্যন্ত তোর আয়ু, তারপরে তোকে আমি ঠিক নিয়ে যাব। আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না। এমন অদ্ভুত অবস্থার মধ্যে আমায় আগে কখনো পড়তে হয়নি তো। প্রচণ্ড ভয় আর একটা তীব্র হতাশা আমায় যেন জড়িয়ে ধরেছিল। বেশ বুঝতে পারছিলাম এই সব কিছুর পিছনে কোনো একটা অশুভ শক্তির হাত রয়েছে। আর ওই গাছটা প্রমাণ করে দিচ্ছিল ওটা অন্য কিছু, গাছ নয়। ওই জঙ্গলে জায়গায় যে অদ্ভুত রাক্ষসে মানত গাছ রয়েছে, ওটা তার কাজ। এতক্ষণ এক টানা আমি বিষ্ণু আর তার বউয়ের কথা শুনে চলেছিলাম। এইবার বললাম, তোমরা ওখান থেকে ফিরলে কি করে? বিষ্ণুর বউ উঠে পড়েছিল। তার বোধহয় কথা বলা শেষ হয়ে গেছে, সে নিজের ঘরে চলে গেল। আমি আর বিষ্ণু গড়গড়ায় মাঝে মাঝে টান দিচ্ছি আর কথা বলছি। ওখান থেকে যে কিভাবে ফিরেছিলাম তা আমরা নিজেরাও জানি না। গরুগুলো প্রচণ্ড ভয়ে গরুর গাড়ির সঙ্গে জুড়ে রাখা দড়ি ছিঁড়ে ফেলেছিল। মাঠের মধ্যে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। গাড়োয়ানও প্রচণ্ড ভয় পেয়ে গাড়ি ছেড়ে পিঠ টান দেয়। আমরা কি করব, গাড়ির মধ্যেই সব কিছু। আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে এসে রাতে বাড়ি ফিরেছিলাম।
বারবার মনে হচ্ছিল যে আমাদের পিছনে কেউ যেন হেঁটে আসছে। খিলখিল একটা হাসির শব্দে বারবার কেঁপে উঠছিলাম আমরা। কিন্তু বারবার যেন মনে হচ্ছে আজ তো কিছু হবে না, যা হবার তা হবে অমাবস্যার রাতে। পথে আস্তে আস্তে বউ বলল, তার মানে ওই রাক্ষসে মানত গাছে কেউ কিছু একটা করেছে জানো তো, না হলে অমাবস্যার রাতে। কিন্তু ও আসলে কার ক্ষতি করতে চাইছে, আমার নাকি তোমার? যারই ক্ষতি করতে চাক না কেন, এত সহজে তাকে আমি সেই কাজ করতে দেব না। আমি থাকতে আমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু এমন কাজ কে করবে বলো তো? একমাত্র গোবিন্দই এই কাজ করতে পারত। গোবিন্দ ছাড়া অন্য কারুর পক্ষে এই কাজ করা সম্ভব নয়। কিন্তু সে তো অনেকদিন আগেই গ্রাম ছাড়া। গোবিন্দকে আমার কথার উত্তর বিষ্ণু দিতে যাবে, তার আগেই পাশের ঘর থেকে বিষ্ণুর বউয়ের একটা কাতর চিৎকার ভেসে এলো। সঙ্গে সঙ্গে আমি আর বিষ্ণু ছুটে গেলাম পাশের ঘরের কাছে। দেখি বারান্দার কাছে দুহাতে নিজের মুখ ঢেকে থরথর করে কাঁপছে বিষ্ণুর বউ। সে দেওয়ালের কাছে হেলান দিয়ে বসেছে বলেই হয়তো মাটিতে পড়ে যায়নি, তার আঙুলটা বাইরের দিকে। আমাদের পায়ের শব্দ শুনতে পেয়েই বোধহয় পালিয়েছে। ওইখানে ওইখানে কেউ একটা ছিল ঠাকুর মশাই, এই মাত্র ছিল। ওইখানে 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 ছিল ঠাকুর মশাই। বিষ্ণুর বউয়ের কথা শুনে আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম বিষ্ণুর ঘরের ভেতরে। বিষ্ণু চলে গেল আলো আনতে। এই সামান্য সময়ের মধ্যে একটা ব্যাপার ঘটেছিল, সেই ব্যাপারের কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। আমি ঝট করে বারান্দা পেরিয়ে বাড়ির পেছনের দিকে উঠোনের কাছে নেমেছি। এমন সময় হঠাৎ করে মনে হলো একটা ঠান্ডা বাতাস আমায় প্রচণ্ডভাবে ধাক্কা দিল, আর সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য। একটা মস্ত বড় গাছ, সেই গাছের গায়ে ঝুলছে নানা রঙের কাপড়ের টুকরো। সেই কাপড়ের টুকরোগুলো অল্প হাওয়াতে পতপত করে উড়ছে, আর সেই গাছটার ঠিক মাথার ওপরে কে যেন দুপাশে দুটো পা দিয়ে উবু হয়ে বসে আছে। গাছের ওপর থেকে সে সোজা আমার দিকেই তাকিয়ে দেখছে। তার উজ্জ্বল কালো অন্ধকারের মতো দুটো চোখ যেন আমার চোখের ভেতর থেকে মনের ভেতর পর্যন্ত প্রবেশ করতে চাইছে। জায়গাটা চেনা বলে মনে হলো। এইখানেই তো আমি গিয়েছিলাম বিষ্ণুর সাথে, কিন্তু বিষ্ণুর বাড়ি থেকে হঠাৎ করে এইখানে এলাম কি করে? তোমাদের মনে হতে পারে আমি স্বপ্ন দেখেছি কিংবা ভুল কিছু মনে করেছি, সেটাও আমি অস্বীকার করব না। কিন্তু পায়ের তলায় শক্ত মাটি আমি অনুভব করতে পারছিলাম। বললাম, আমায় এইখানে নিয়ে এলি কেন? তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াবি না, ওকে আমি নিয়ে যাব অমাবস্যার রাতে। আমার কাছে কেউ মানত করলে তাকে আমি ফিরিয়ে দিতে পারি না, আমায় ওকে নিয়ে যেতেই হবে। কিন্তু তুই অশুভ শক্তি, তুই নরকের পিশাচ, তোর মানত আমি পূর্ণ হতে দেব না। একবার তোর মানত ভঙ্গ হলে যে কি হবে তা আমি ভালো করে জানি। গাছের উপর থেকে সেই কালো ছায়াটা ঠিক একটা ব্যাঙের মতো লাফিয়ে পড়ল আমার সামনে। চারপাশের মাটিটা থরথর করে কেঁপে উঠল। একটা তীব্র উৎকট পচা গন্ধের ধাক্কা লাগলো আমার নাকে। সে আমার দিকে তাকিয়ে রয়েছে, তার চোখ ছাড়া আর কিছু বোঝা যায় না। গোটা শরীর যেন শক্ত কাঠের মতো কিছু দিয়ে তৈরি। অন্তত এইটুকুই আমি বুঝতে পেরেছিলাম সেই অল্প সময়ের মধ্যে। সে গাছের চারপাশে অদ্ভুতভাবে পাক খেতে লাগলো। দুই হাতের ধারালো নখে গাছের গায়ে আঁচড় কাটতেই দেখতে পেলাম সেখান থেকে গল গল করে বেরিয়ে আসছে রক্ত, যেন মাংস টুকরো টুকরো হয়ে গলে গলে পড়ছে। চারপাশে সেই তীব্র পচা গন্ধটা বাড়তে শুরু করেছে। তার মধ্যেই সে চিৎকার করে আরো কিছু বলতে যাচ্ছিল, আমি শুনতে পাবো। তার আগে একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করলাম। চোখ খুলে দেখি আমার পেছনে এসে দাঁড়িয়েছে বিষ্ণু, তার হাতে হ্যারিকেন।
বিষ্ণু বলল, কার সঙ্গে কথা বলছিলেন ঠাকুরমশাই? আশেপাশে তো কেউ নেই। আমি পেছনের দিকে তাকিয়ে বিষ্ণুকে বললাম, তোমার বউয়ের এমন অদ্ভুত ব্যাপারের সাথে ওই মানত গাছের কোনো একটা সম্পর্ক সত্যি সত্যিই আছে। আমি এটা এবার বেশ স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু ওই গাছের ব্যাপারে আরও এমন কিছু তুমি জানো যেটা আমায় এখনো বলে উঠতে পারোনি, মানে এমন কিছু যেটা ওই গাছের সঙ্গে জড়িয়ে আছে। বিষ্ণু কিছু বলতে যাবে তার আগেই তার মুখটা হাঁ হয়ে গেল, হাতটা উঠে গেল সামনের দিকে। আমি বিষ্ণুর চোখের দৃষ্টি লক্ষ্য করে সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম বিষ্ণুর বাড়ির পেছনের দিকে বাঁশের বেড়ার উল্টো দিকটা একটা মস্ত বড় গাছ। সাধারণ যে কোনো গাছের থেকে সে আরও দুগুণ উঁচু, আর সেই গাছের মাথায় কে যেন সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। একটু আগে যে দৃশ্যটা আমি দেখতে পেয়েছিলাম সেই দৃশ্যটাই আবার দেখতে পেলাম। এক অদ্ভুত চতুর হাসির শব্দে চারপাশটা ভরে উঠল, আর তারপর হাসির শব্দ গলায় বহুদূর থেকে ভেসে এলো। আর মাত্র 3টে দিন, আর 3টে দিন পরে আবার সেই হাসির শব্দের সঙ্গে সঙ্গে সবকিছু কোথায় যেন মিলিয়ে গেল। বিষ্ণুর বউ বোধহয় ব্যাপারটা দেখার জন্য আমাদের কাছে এসেছিল। সে আবার ভয় পেয়ে ছুটে গিয়ে ঢুকলো বাড়ির ভিতরে। এদিকে চিৎকার শুনে বিষ্ণুর মা, তার ছেলে মেয়ে সবাই উঠে পড়েছে। আমি আর কথা বাড়াতে চাইলাম না, তাদের সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে বিষ্ণু আর বিষ্ণুর বউকে নিয়ে পাশের ঘরে গিয়ে বসলাম। একটানা এতক্ষণ তারানাথ কথা বলেছে, এবার চুপ করতেই কিশোরী বলল, কিন্তু একটা সামান্য গাছের এত ক্ষমতা, মানে কি করে হয় যে সে এমনভাবে ওদের পেছনে পড়েছিল? তাছাড়া এই সমস্ত কিছু কাটাবার কোনো একটা উপায় তো আপনার নিশ্চয়ই জানা ছিল। সব কিছু আটকাবার উপায় থাকে না, মাঝে মাঝে এমন অনেক কিছুর সম্মুখীন হতে হয় যাকে আটকানো সম্ভব নয়। ওই গাছ কোনো সাধারণ গাছ ছিল না। পৃথিবীর বুকে জন্ম নেওয়া কিছু কিছু জায়গায় অশুভ শক্তি এমনভাবে কবজা করে বসে থাকে যেখান থেকে কোনো কিছুই করা যায় না। সেখান থেকে দূরে থাকাই ভালো। কিন্তু ওই গাছের গায়ে একবার কাপড় বাঁধা হয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত। বুঝতে পারছিলাম 3 দিন পরে যে রাতে বিষ্ণুর বউয়ের উপর এই কালো অভিশাপ নেমে আসবে, সেই দিন কিন্তু তাকে বাঁচানো খুব একটা সহজ হবে না। কিন্তু হাল ছেড়ে দিলে তো হবে না। এই পরদিন সকালে বিষ্ণুকে নিয়ে মোহনপুরে গিয়ে পৌঁছালাম। মোহনপুরে যে আত্মীয়ের বাড়ি থেকে সেই রাতে সে মাছ নিয়ে ফিরছিল, সেই আত্মীয়ের মোহনপুরে বেশ নাম ডাক রয়েছে, অর্থ প্রতিপত্তি সব কিছুই আছে। তার নাম হরলাল সামন্ত। সে বলল, ওই রাক্ষসে মানত গাছের কথা আমিও জানি, কিন্তু আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতো, সত্যি কি মিথ্যে জানি না, তবে ওই গাছটা নাকি আগে এমন ছিল না। এই গাছের গায়ে কোনো এক তান্ত্রিক না কাপালিক আত্মহত্যা করেছিল। নিজের রক্ত দিয়ে ওই গাছের গায়ে কিছু এঁকেছিল। আরো অনেকে বলে সে নাকি কোনো এক পিশাচকে ওই গাছে এনে বন্দি করেছিল, আর তার জন্য। পিশাচ আর কোনো তান্ত্রিক? বাবা যা বলেছিল তাই আমি আপনাকে অক্ষরে অক্ষরে বলছি। বাবা বলেছিল ওই গাছের জায়গায় এক সময় ছিল ধানের জমি, কিন্তু এখানকার জমি নিয়ে মোহনপুর, হরিপুর, এমনকি তাদের লোকেদের মধ্যেও নানা সময় বিবাদ তৈরি হতো। ওই গাছ যেখানে আছে ওই জঙ্গলে জায়গাটা, সেখানে এখানকার লোকের জমি ছিল মনমোহন রায়ের। মনমোহন রায় মারা যাওয়ার পর তার ছেলের ছিল ওই জমিটুকু, কিন্তু নানা কারণে আশেপাশের জমি যাদের ছিল তারা জোর করে তার কাছ থেকে জমি কেড়ে নেয়। মনমোহন রায় ছিল খুব শান্তশিষ্ট মানুষ, তার ছেলে কিন্তু তেমন ছিল না। বাবা মায়ের মৃত্যুর পর জমি চলে যাওয়ায় সে নিজের ভিটে মাটি নিয়েই বেঁচেছিল। কিন্তু গ্রামের লোকেরা যেমন হয়
একবার যখন তার জমিটুকু আত্মসাৎ করতে পেরেছে, তাহলে ভিটে মাটি কেন নয়? হ্যাঁ, একদিন রাতে তার ঘরে আগুন লাগিয়ে দেয়। কোনো রকমে তার ছেলে বেঁচে এখান থেকে চলে যায়, কিন্তু অনেক বছর পর আবার তান্ত্রিক নিয়ে ফিরে আসে। তারই অভিশাপে কিংবা কোনো জাদুতে ওই জমির জায়গাটুকু আস্তে আস্তে অনুর্বর হতে শুরু করে। গোটা জায়গাটা সে নিজের দখলে করেছিল। ওই গাছের তলায় সে নিজে থাকত। দিনের বেলা তাকে দেখা না গেলেও রাতের বেলা কেউ ওখানে প্রবেশ করতে পারত না, ভয় পেত। তারপরেই তো এই 7-7টা গাছ ওখানে জন্ম নিয়েছে। অনেকে বলে ওই 7 গাছ আসলে 7 পিশাচ, যে পিশাচদের ওই তান্ত্রিক ওইখানে আটকে রেখেছে। আর ওই গাছের গায়ে সে নিজের আত্মা বলিদান দিয়ে গাছকে করে তুলেছে রাক্ষসে মানত গাছ। মনে মনে ভাবলাম, তাহলে আমি যাকে দেখতে পেয়েছি সে হলো সেই কাপালিকের প্রেতাত্মা। সর্বনাশ! প্রতিহিংসার জোরে সে এমন একটা কাজ করে গেছে, যার জন্য মোহনপুর এবং হরিপুর 2 গ্রামের মানুষেরা নিজেরাই নিজেদের মধ্যে একটু একটু করে মারা যাচ্ছে। কিন্তু এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, সে কথা বাবা বলতো। যদি কাউকে বাঁচাবার জন্য কেউ নিজে থেকে ওই গাছের গায়ে প্রাণ ত্যাগ করে এবং নিজের রক্ত দিয়ে ওই কাপালিকের আত্মাকে গাছের ভেতর থেকে আবার মুক্ত করে দেয়, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আরো 7টি গাছ? ওই 7টি পিশাচ আসলে 7টা গাছের মধ্যে দিয়ে নাকি নিজের শক্তি ওই গাছের মধ্যে থাকা কাপালিকের আত্মাকে দিয়ে থাকে, তাই সে এমন কিছু করতে পারে। বড় অদ্ভুত ব্যাপার। এমন কথা তো এর আগে আপনি কখনো বলেননি আমাদের। আরে আমিও কি ওই হরলালের কথা বিশ্বাস করতে পেরেছিলাম, কিন্তু এই বিপদ থেকে বিষ্ণু আর তার বউকে বাঁচাবার একটা রাস্তা তো খুঁজে বার করতেই হবে। ওই হরলালের কথা শুনে আমরা সেদিনই আবার গিয়ে পৌঁছালাম সেইখানে। রুক্ষ জমিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশের সেই অদ্ভুত ভাবটা আবার মনে হলো। চারপাশে যেন কালো অন্ধকার ছেয়ে গেছে। বাকি গাছগুলোর গায়ে একটা একটা করে হাত দিতেই বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার আছে। এই গাছের গায়ে হাত দিলেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। হরলাল সত্যি বলুক কিংবা মিথ্যে বলুক, এই 7টা গাছের সঙ্গে ওই একটা গাছের কোনো সম্পর্ক আছে। আর মাত্র 3 দিন পরে যা হবার হবে। তাই বিষ্ণুকে বললাম, ক্ষতি যা হবার তোমার কিংবা তোমার বউয়ের হবে। তোমাদের দুজনের মধ্যে কারোর ওপরে সে মানত এসেছে। একটা কাজ করতে হবে। তোমার মা আর ছেলে মেয়েকে হরলালের বাড়িতে তুমি কয়েকদিনের জন্য পাঠিয়ে দাও। তোমরা দুজনেই এখানে থাকো, আর তার সঙ্গে আমি থাকি। তারপরে দেখি অমাবস্যার রাতে কি হয়। তারানাথ এবার চুপ করল। অনেকক্ষণ কথা বলে একটা কাশির দমক এসেছে। সে কাঁচতে কাঁচতে ঘরের ভেতরে চলে গেল জল খেতে। আমরা আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম পূব দিকের কালো মেঘটা গোটা আকাশটাকে জড়িয়ে ফেলেছে। একটু পরে বৃষ্টি নামতে শুরু করবে। ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে ধাক্কা দিতে লাগলো। কিশোরী বলল, বলেছিলাম না সঙ্গে করে ছাতা নিয়ে যাই, এবার হলো তো। ছাতা না হলে ফেরার পথে যে কেমন ভিজতে হতো তা তো বুঝতেই পারছো। যদিও যা অবস্থা তাতে ছাতায় বাগ মানবে বলে তো মনে হচ্ছে না। ফেরার সময় বৃষ্টি যদি কম হয় তাহলে এই ছাতায় ভরসা বেশি হয়ে গেলে তখন ছাতাতে বাগ মারবে বলে মনে হচ্ছে না। তবে ট্রাম রাস্তা পর্যন্ত যেতে পারলেই হলো। তবে একটা কথা বুঝলে, আমরা এর আগে অনেক গল্প শুনেছি, তবে আজ কিন্তু তারানাথের গল্পটা বেশ অন্যরকম লাগছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তারানাথ নিজেও বোধ হয় তখনও পর্যন্ত কোনো কিছুই ভালোভাবে বুঝে উঠতে পারেননি। আজ ঠাকুরমশাইয়ের গল্পকে অবিশ্বাস করে কিংবা বিশ্বাস করছি না বলে তেমন কোনো মজা পাওয়া যাবে না, বুঝলে। আসলে ঠাকুরমশাইকে একটু রাগিয়ে দিলে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু আজ নিজেই যখন বলেছে সে নিজেই কোনো কিছু বিশ্বাস করেনি, ব্যাখ্যা খুঁজে পায়নি, তাহলে আর কি বলবো বলো তো। আমরা কথা বলছি এমন সময় তারানাথ এসে পড়ল। জল খেয়ে হাত মুখ মুছতে মুছতে সে এসে পৌঁছেছে। আবার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে নতুন করে অগ্নিসংযোগ করে তাতে 2বার ধোঁয়া ছেড়ে বলল,
এইবারেই গল্পের আসল জায়গাটা এসে পড়েছে। এরপর থেকে যা হয়েছিল, যেমনভাবে হয়েছিল, সব কিছু আমি তোমাদের তেমনভাবেই বলবো। তবে হ্যাঁ, কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন কিন্তু তোমরা করতে পারবে না। আমরা মাথা নামিয়ে সম্মতি জানিয়ে চুপ করে বসে রইলাম। তারানাথ নিজের মতো করে বলতে শুরু করলো। দেখতে দেখতে অমাবস্যার রাত এসে পড়ল। আগেই বলেছি, বিষ্ণুর মা তার ছেলে মেয়ে দুজনকে পাশের গ্রামে হরলালের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে খালি আমি, বিষ্ণুর বউ আর বিষ্ণু। পাশের ঘরে বিষ্ণুর বউ আর এই ঘরে আমরা দুজন। দেখতে দেখতে রাত নেমে এলো। আমি আর বিষ্ণু বসে বসে কি যেন কথা বলছিলাম। হঠাৎ করে আমার মনে হলো চারপাশে কি যেন একটা হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম পাশের ঘরের দরজা খোলা। ঘরের ভেতরে উঁকি মেরে তাকিয়ে দেখি ঘরের ভেতরে বিষ্ণুর বউ নেই। এমন সময় বাড়ির পেছনের দিক থেকে কেমন যেন একটা শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি হ্যারিকেন হাতে নিয়ে আমি আর বিষ্ণু পেছনের দিকে গেলাম। তখন একটা ধস্তাধস্তির মতো শব্দ শোনা যাচ্ছে, আর তার সঙ্গে করুণ একটা স্বরে আর্তনাদ শোনা যাচ্ছে। বিষ্ণু তাড়াতাড়ি সামনের দিকে এগোতেই আমরা হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম সেই গাছটা, যে গাছটাকে আমি গ্রামের বাইরে ওই জমির মাঝখানে দেখেছিলাম, যে গাছটাকে আমি স্বপ্নে দেখেছিলাম। সেই গাছটা বিষ্ণুর বাড়ির পেছনের মাটিতে যেন মাটি ফুঁড়ে উঠে দাঁড়িয়েছে। গাছের একটা ডাল শিকড়ের মতো জড়িয়ে ধরে রয়েছে বিষ্ণুর বউয়ের গলাটা। তাকে মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে তুলে নিচ্ছে। অন্য ডালগুলো শিকড়ের মতো, আর চারপাশে যেন সাপের মতো ভন ভন করে ঘুরছে। সেই গাছের মাথার উপরে বসে আছে সেই ছায়া মূর্তিটা। আমাদের দেখতে পেয়ে সে চিৎকার করে বলে উঠল, খবরদার, এক পাকেও সামনে এগোবি না, তাহলে আজ ওর সঙ্গে তোদেরকেও নিয়ে যেতে হবে। তোদের জন্য মানত হয়নি, তোদের আমি কোনো ক্ষতি করতে চাই না। বিষ্ণু চিৎকার করে বলে উঠল, আমার চোখের সামনে দিয়ে তুই আমার বউকে নিয়ে যাবি আর আমি তোকে ছেড়ে দেব? অত সহজ নয়। বিষ্ণু ছুটে গেল সামনের দিকে। তার হাতে থাকা হ্যারিকেনটা ছুঁড়ে দিল সেই গাছের গায়ে। তারপর বিষ্ণু জড়িয়ে ধরল তার বউকে। তার গলা থেকে শেকড়টা খোলার চেষ্টা করতে লাগলো। হ্যারিকেনটা গায়ে গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা প্রবল হাওয়া দিল, আর তার সঙ্গে সঙ্গে আগুনটা তার গায়ে সামান্য ছড়িয়ে পড়ল। গাছের গায়ে আগুন ছড়িয়ে পড়তেই এক তীব্র চিৎকার শুনতে পেলাম তার উপরে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়া মূর্তির গলা থেকে। আর তারপরেই টিকটিকির মতো সে গাছ বেয়ে বেয়ে নেমে এলো নিচের দিকে। ততক্ষণে বিষ্ণু তার বউয়ের গলা থেকে শিকড়টা ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাকি শিকড়গুলো আস্তে আস্তে তার গায়ে যেন ছোবল মারছে। বিষ্ণু চিৎকার করছে, কিন্তু বউকে ছেড়ে সেখান থেকে সরে যাচ্ছে না। উপর থেকে সেই ছায়ামূর্তিটা নিচের দিকে যে বিষ্ণুকে লক্ষ্য করে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছি। কালো ছায়া শরীর তার, কালো অন্ধকারের চেয়েও আরো অন্ধকার দুটো চোখ। এইটুকুই আমি দেখতে পাচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতরে কে যেন বলল, এটাই সঠিক সময়, আগুন চাই, আগুন দিয়ে ওকে আটকাতে হবে। এটাই সঠিক সময় তারানাথ। আমি কি করব বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে দেখি একপাশে বাড়ির পেছনের দিকে দেওয়ালের গায়ে একটা মশাল ঝোলানো রয়েছে। বোধহয় কোনো এক সময় কাঠের গায়ে কাপড় জড়িয়ে সেই মশাল বানানো হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গেই একটু নিচের দিকে একটা ছোট্ট বোতলের মধ্যে তেল। সঙ্গে সঙ্গে মাথার ভেতরে দুর্দান্ত একটা ভাবনা চলে এলো। তাড়াতাড়ি বোতলটা তুলে নিলাম, মশালটার নিচে তেল ঢাললাম। দেশলাই আমার সঙ্গেই ছিল। একটু আগে বসে তামাক খাওয়ার সময় সেটা কোমরের কাছে গুঁজে রেখেছিলাম। ততক্ষণে সেই বৃহৎ মূর্তিটা একটু একটু করে নিচের দিকে নেমে আসছে। বিষ্ণু তার বউকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছে আর চিৎকার করে বলছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই সাহায্য করুন। সেই বিভৎস মূর্তিটা বিষ্ণুর থেকে আর মাত্র 4-5 হাত দূরে। তখন আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মশালটা জ্বালিয়ে নিয়ে বাকি তেলটাকে গাছটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। আর তারপর সেই মশাল গাছের চারপাশে সেই লম্বা লম্বা কাপড়ের টুকরো
আর ডালগুলো লক্ষ্য করে চালিয়ে দিলাম একবার। তীব্র চিৎকারের সঙ্গে এক পচা গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারপাশের বাতাসে। হঠাৎ করে বিষ্ণুর বউ আর বিষ্ণু ছিটকে এলো নিচের দিকে। গোটা গাছটা তখন দাউ দাউ করে জ্বলছে। সেই কালো ছায়া মূর্তিটা গাছের মধ্যে একবার এদিক একবার ওদিক যাওয়ার চেষ্টা করছে। চোখের নিমেষে গাছটা দাউ দাউ করে পুড়তে লাগলো, যেন শুকিয়ে থাকা একটা গাছ তৈরি হয়েছিল পোড়ার জন্য। বিষ্ণু আর তার বউ অবাক হয়ে দেখতে লাগলো। গাছের উপরে থাকা সেই বিভৎস মূর্তিটা চিৎকার করে বলতে লাগলো, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এইভাবে আমি শেষ হতে পারি না। বিষ্ণু অবাক হয়ে তাকিয়েছিল সামনের দিকে, বলল, আশ্চর্য ব্যাপার, এর আগে গ্রামের লোকেরা দিনের বেলায় এই গাছটা কাটার চেষ্টা করেছে, আগুন দিয়ে পোড়াবার চেষ্টা করেছে, কিন্তু কখনো কিচ্ছু হয়নি। তাহলে আপনি পারলেন কি করে? ওই মশালটা আর তার সঙ্গে ওই ঘরের পাশে যে তেলের বোতলে তেল ছিল, ওই দুটো দিয়ে। এই দেখো। কথাটা বলতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমার ডান হাতে এতক্ষণে ভারী সেই মশালটা ধরা ছিল, কিন্তু এখন আমি দেখি ডান হাতে কিছুই নেই। এমনকি যে তেলের বোতল থেকে আমি তেল ছড়িয়ে দিয়েছি, সেই বোতলটাও আমার হাতে নেই। চারপাশে তেলের এতটুকু গন্ধ নেই। তেলটাকে মশালের ভেতরে আর উপরে ছড়িয়ে দেওয়ার সময় কেমন সাদা সাদা মনে হয়েছিল। মনে হয়েছিল ওটা তেল নয়, ওটা জল। তবুও যেন সেটা মশালের উপর দাউ দাউ করে জ্বলে উঠেছিল। না, এটা হতে পারে না, অবিশ্বাস্য কাণ্ড, হতে পারে না। বিষ্ণুর বউয়ের কথায় বিষ্ণু তার মুখের দিকে তাকালো। ততক্ষণে গোটা গাছটা পুড়ে গেছে। সেই কালো ছায়া মূর্তিটা আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে কোথায় যেন মিলিয়ে গেছে। চারপাশে কোথাও কিচ্ছু নেই। একটু আগে যে এখানে এমন একটা কাজ হয়ে গেছে তা বোঝা যায় না। আমরা তিনজনে আবার ঘরে গিয়ে ঢুকলাম। ভয়ে কাঁপতে কাঁপতে বিষ্ণু বলতে লাগলো, অনেক বছর আগে এক সাধু বাবা এসেছিল এইখানে। সে এক হাতে মশাল নিয়ে আর এক হাতে গঙ্গা জলের বোতল নিয়ে এখানে ঢুকেছিল। একটা মাটির ঘটে ছিল সেই গঙ্গা জল। অনেকেই বলেছিল সে সাধুর অনেক ক্ষমতা, সাধু নিশ্চয়ই কিছু একটা করতে পারবে, কিন্তু সেই সাধুকে আর আমরা কেউ দেখতে পাইনি। এই গাছগুলো ওখানে আগের মতোই দাঁড়িয়েছিল, কিন্তু আপনি যে কথা বলছেন তার সঙ্গে তো... আচ্ছা, মশালটার কাঠের গায়ে কি লাল রং করা ছিল? আমি চোখ বুজে মনে করার চেষ্টা করলাম। মনে পড়ল, হ্যাঁ, সাধারণ কাঠের মশালটা কিন্তু ছিল না। সেটা ছিল বেশ ভারী, আর কাঠের গায়ে লাল রং করা ছিল। তখন তাড়াহুড়োর মধ্যে কথাটা মনে হয়নি। আর হ্যাঁ, তাই তো, তেলটাও তো তোমার হ্যাকাশে সাদা বলে মনে হয়েছিল, অনেকটা জলের মতো। তাহলে কি সত্যি সত্যি ওই ছোট ঘটির মধ্যে গঙ্গার জল ছিল? আর ওই মশাল? হয়তো সেই দিন সেই সাধু বাবা ওকে হারাতে পারেনি, তাই আজ আপনার সাহায্যেই ওকে হারিয়ে দিয়ে গেল ঠাকুরমশাই। বিষ্ণু আর তার স্ত্রীর চোখে জল। আমি অবাক হয়ে একটা কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো, প্রথম দিন যখন ওইখানে গিয়েছিলাম, সেই গাছের পেছনে আমি কোনো ছায়াকে দেখতে পাইনি। একটা মানুষকে দেখতে পেয়েছিলাম বলেই মনে হয়েছিল, ঠিক আমার মতোই, লাল কাপড় জড়িয়ে রাখা। তাহলে কি আমি সেই সাধুকেই দেখেছিলাম? তারানাথ চুপ করতে আমরা বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে। আমরা উঠে পড়লাম। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তারানাথ স্বগতোক্তির মতো বলে উঠল, আসলে হরিপুর গ্রামে যে কি হয়েছিল তা আমি নিজেও ভালোভাবে তোমাদের বলতে পারবো না। সঠিক কোনো ব্যাখ্যা আমি নিজেও আজ পর্যন্ত খুঁজে পাইনি। কারণ ওই গ্রাম ছেড়ে চলে আসার সময় দেখেছিলাম ওই 7টা গাছ আগের মতোই সেখানে রয়েছে। শুধু তার মাঝখানে থাকা সেই ছোট্ট গাছটা একেবারে উধাও হয়ে গেছে। মাটির উপরে একটাও এমন কোনো চিহ্ন ছিল না যে রাতারাতি কেউ গাছটা তুলে নিয়েছে। গোটা মাটি শুকনো খটখটে। হরিপুর গ্রামে থাকার মতন সাহস আর করতে পারিনি। অনেক অদ্ভুত ব্যাপার ব্যাখ্যাহীন হওয়াই ভালো।
তাই সেখান থেকে চলে এসেছিলাম দুদিন পরেই। শুনছিলেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও মানত গাছ। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, অয়ন্তিকা, ইন্দ্রাণী, সুজন, জ্যোতির্ময় এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত গল্পটি শুনে আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।